অপটিক্স চ্যাপ্টারের নাম। ফিজিক্যাল অপটিক্স বলতে কি বুঝো? অপটিক্স মানে হচ্ছে গিয়ে কি, অপটিক্স কি? অপটিক্স মানে চশমা। অপটিক্স মানে হচ্ছে গিয়ে লাইট, লাইটের যে ফিজিক্যাল বিহেভিয়ার সেগুলো নিয়ে হচ্ছে কি এই চ্যাপ্টারের কিছু আলোচনা করা হয়েছে। তো এইগুলো নিয়ে মানুষের অনেক আগ্রহ ছিল। সবার আগে আগ্রহ সবচেয়ে বেশি কার ছিল বলতো ফিজিক্সে? সবকিছু কাকে নিয়ে? হ্যাঁ, নিউটনের। তো নিউটন সবার আগে একটা থিওরি দিয়ে ফেলে। নিউটন একটা থিওরি দেয়, সেটার নাম হলো নিউটনস থিওরি অফ লাইট। ঠিক আছে, ও একটা থিওরি দেয়। ওর এই থিওরিটা হচ্ছে 1700 সালের দিকে দেওয়া। ঠিক আছে, ওর এই থিওরি অনুযায়ী আলোর দুইটা ঘটনা আর কি এক্সপ্লেইন করা সম্ভব। সেই দুইটা ঘটনা হলো রিফ্লেকশন এন্ড রিফ্র্যাকশন। এছাড়া আর কোনো ঘটনা ওর থিওরি দিয়ে এক্সপ্লেইন করা পসিবল না। ও যে থিওরিটা দিছিল সেটা থেকে প্রথমবারের মতো মানুষ এই ধারণাটা লাভ করে যে আলো সোজা পথে চলে, একদম স্ট্রেইট লাইন আকারে চলে, আলো যে বাঁকে না এরকম এরকম করে। এটা হচ্ছে গিয়ে মানুষ প্রথমবারের মতো বুঝে ওর এই থিওরি দিয়ে। তারপরে ওর এই থিওরির পরে আরেকজন মানুষ জন্ম নেয়, ও তার প্রায় 50 বছর পরে। ঠিক আছে, এই লোকটার নাম ছিল, বাংলায় খুবই বিশ্রী, ইংলিশে সুন্দর। ইংলিশে হচ্ছে হুইগেন্স, কিন্তু বাংলায় এটা বাংলা বইগুলায় লেখছে হাইগেন। ঠিক আছে, হাইগেন্স থিওরি বা হাইগেন্স প্রিন্সিপাল, ও থিওরি নাম ইউজ করে নাই, প্রিন্সিপাল। হাইগেন কি ছিল? হাইগেন হচ্ছে গিয়ে এই সেন্সে পুরো পৃথিবীতে বিখ্যাত যে স্যাটার্নের যে একটা বলয় আছে দেখছো, ওইটা হচ্ছে ও প্রথমবারের মতো টেলিস্কোপ দিয়ে দেখে এবং স্যাটার্নের একটা উপগ্রহ ও টাইটান নাম দেয়। এই হিসেবে হাইগেন্স বিখ্যাত। বাট ওইটা করার পরে ও সবকিছু টেলিস্কোপ দিয়ে করার টাইমে ওর কাছে আর কি মনে হয় যে আলোটা কিভাবে যাচ্ছে। ঠিক আছে, তো তখন ও আলোর জন্য একটা দেয় যে আলো ধরো এখান থেকে লাইট যে এখানে আসলো, কেমনে আসলো, কোনো মিডিয়াম না থাকলে ও কিভাবে দেখতেছে, এগুলা নিয়ে ও চিন্তা করে। তো চিন্তা করার পরে ও হচ্ছে গিয়ে একটা বলে যে একটা আলো একটা কল্পিত বা একটা ইমাজিনারি মিডিয়ামের মধ্যে দিয়ে পাস করে। ও সেই মিডিয়ামটার নাম দেয় হচ্ছে গিয়ে ইথার। ইথার নামের একটা মিডিয়ামের কথা কল্পনা করে, যে মিডিয়ামের মধ্যে দিয়ে আলো পাস করে। ঠিক আছে, তো ও যে থিওরিটা দেয় সেই থিওরিটার নাম হলো হাইগেন্স থিওরি অফ ওয়েভস। হাইগেন্স ওয়েভ থিওরি। তো ওর এই থিওরিটা খুবই ভালো, এটা দিয়ে আমরা সবকিছু প্রুফ করব। ও প্রথমবারের মতো বলে যে এই বেটা যা বলছে এটা অ্যাকচুয়ালি পুরোপুরি ঠিক না। এটা স্ট্রেইট লাইন আকারে যায় ঠিক আছে, কিন্তু এটা একটা ওয়েভের মতো করে এমনি এমনি যায়। যে ওয়েভটা অনেক ছোট, তো তাই দেখতে মনে হয় যে স্ট্রেইট লাইন। ও হচ্ছে গিয়ে প্রথমবারের মতো এটা বলে, এবং তখন ওকে আস্ক করা হয় যে ওয়েভের জন্য তো আমাদের একটা মিডিয়াম লাগবে, সেই মিডিয়ামটা কি? তখন ও একটা কল্পিত মিডিয়ামের কথা বলে, যেটার নাম দেয় ইথার। পরবর্তীতে মাইকেলসন এন্ড মর্লি নামের দুইজন লোক প্রুফ করে যে ইথার বলে আসলে কিছু নাই। ঠিক আছে, তো তাইলে ইথার মিডিয়ামটা ভুল প্রমাণ করে হচ্ছে গিয়ে মাইকেলসন এন্ড মর্লি। মর্লি এটাকে রং প্রুফ করে। বাট ওর এই থিওরিটা ভালো ছিল যে লাইট ওয়েভ আকারে যায়। ঠিক আছে, তারপরে আসে হচ্ছে গিয়ে তারও 50 বা 60 বছর পরে ম্যাক্সওয়েল নামের একজন জন্ম নেয়, এবং ম্যাক্সওয়েল হচ্ছে গিয়ে আরেকটু বেটার একটা থিওরি দেয়। তার সেই থিওরিটা ছিল, একটু পজ দাও তো। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে ম্যাক্সওয়েল নামের একজন আসে, সে হচ্ছে গিয়ে আরেকটা থিওরি দেয়, যেটার নাম হলো ম্যাক্সওয়েল থিওরি অফ ইলেকট্রোম্যাগনেটিজম। তো ও হচ্ছে কি ইলেকট্রোম্যাগনেটিজমের আকারে, মানে ওর থিওরি দিয়ে আর কি বিভিন্ন ভাবে এটাকে এক্সপ্লেইন করে, যেখানে হচ্ছে কি ও বলে ফোটন মোটন কি যেন বুমচুম। ওর থিওরি দিয়ে আবার এইগুলো প্রুফ করা যায় না, কিন্তু লাইটের আরেকটা ইফেক্ট আছে, যেটা হলো পোলারাইজেশন। এই পোলারাইজেশনটাই মানে এটা দিয়ে প্রুফ করা যায় লাইটের। ঠিক আছে, তারপরে আরেকজন জন্ম নেয় একদম লেটেস্ট, তার নাম কি? ম্যাক্স প্লাঙ্ক এন্ড আইনস্টাইন। ওরা হচ্ছে গিয়ে এই ওয়েভ নিয়ে খুবই, মানে এই অপটিক্স নিয়ে খুবই ভালো থিওরি দিয়ে যায়। আইনস্টাইন ওরা হচ্ছে যে থিওরিটা দেয় সেটা হলো কোয়ান্টাম থিওরি। এই কোয়ান্টাম থিওরি দিয়ে ও এক্সপ্লেইন করে যে
লাইট বা অপটিক্স অ্যাকচুয়ালি কোয়ান্টা বা প্যাকেট আকারে যাচ্ছে, এরকম একটা কিছু এক্সপ্লেইন করে, যেটা তোমরা পড়বা একটা চ্যাপ্টারে। তো এবং ওর এই থিওরি দিয়ে লাইটের ফটো ইলেকট্রিক ইফেক্ট এক্সপ্লেইন করা সম্ভব। এই ফটো ইলেকট্রিক ইফেক্ট এক্সপ্লেইন করার মধ্য দিয়ে ওরা নোবেল পেয়ে যায়, জানো এটা? আর কিছু এক্সপ্লেইন করা যায় না। তাহলে আমরা অপটিক্যাল ইভেন্ট বলতে কি কি বুঝি? অপটিক্যাল ইভেন্ট কি কি হইতে পারে দেখি। অপটিক্যাল ইভেন্ট অনেকগুলা, ঠিক আছে। অপটিক্যাল ইভেন্ট গুলা হলো রিফ্লেকশন, রিফ্র্যাকশন, ইন্টারফেরেন্স, ডিফ্র্যাকশন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনটায় আমি শিওর না, বানানটা কি দেখে বলতে হবে। পোলারাইজেশন এন্ড ফটো ইলেকট্রিক ইফেক্ট। তো এর মধ্যে দেখো তো কোনটা কোনটা তোমরা 9-10-এ পড়ে আসছো? প্রথম দুইটা, তাই না? এই প্রথম দুইটা হচ্ছে নিউটনের থিওরি দিয়ে প্রুফ করা যায়। তারপরে ইন্টারফারেন্স হচ্ছে গিয়ে হাইগেন্সের থিওরি দিয়ে প্রুফ করা যায়। ডিফ্র্যাকশনও ওটা দিয়ে মোটামুটি আসছে, বাট এটার জন্য আবার আলাদা একজন লোক আসছে, ইয়ং নামের একজন, কি যেন বলে। পোলারাইজেশন হচ্ছে গিয়ে ম্যাক্সওয়েলের থিওরি দিয়ে, ফটো ইলেকট্রিক ইফেক্ট হচ্ছে গিয়ে ম্যাক্স প্লাঙ্ক এবং আইনস্টাইনের থিওরি দিয়ে। তাহলে এরকম কোনো থিওরি অপটিক্সের জন্য পাওয়া পসিবল না যেটা একাই সবাইকে এক্সপ্রেস করে। এক এক থিওরি দিয়ে এক একটা এক্সপ্রেস করা যায়। তাই এই জিনিসগুলোর জন্য তোমাদেরকে অনেক কিছু পড়তে হবে। তো হাইগেনের থিওরি দিয়ে হচ্ছে গিয়ে এই সবগুলা করা যায়, কিন্তু পোলারাইজেশন করা যায় না। আবার ম্যাক্সওয়েলেরটা দিয়ে পোলারাইজেশন করা যায়, কিন্তু এইটা করা যায় না। আইনস্টাইনেরটা দিয়ে এইটা করা যায়, কিন্তু উপরের গুলা করা যায় না। আর নিউটনেরটা দিয়ে শুধু এই দুইটা করা যায়, আর কিছু করা যায় না। তো এরকম কোনো থিওরি পাওয়া পসিবল না যেটা দিয়ে হচ্ছে গিয়ে তুমি সবকিছু এক্সপ্লেইন করতে পারবা। তো এখন ওরা যেটা আর কি করছিল, এই কোয়ান্টাম থিওরি দিয়ে ওরা বলছিল যে লাইট বা অপটিক্স যে জিনিসগুলা, এই আলোগুলা কিভাবে আসতেছে, ওরা আর কি বলে যে প্যাকেট আকারে যায়। প্যাকেট বলতে আমরা কি বুঝি? ছোট ছোট জিনিস। তো এটা আসলে তোমাদের মাথায় এখন ঢুকবে না, এটা সামনে ঢুকবে। তো এই প্যাকেট আকারে যে যায়, ওরা এই প্যাকেট গুলার নাম দেয় হচ্ছে গিয়ে ফোটন বা কোয়ান্টা। এই জিনিসটার প্রথম ধারণা আসছে হচ্ছে কি ওদের থেকে, ঠিক আছে। ফোটন বা কোয়ান্টা কাদের থেকে আসছে? এটা ওদের থেকে আসছে। এবং এখান থেকে ফোটনের আবার এনার্জি আছে, যেটাতে এই এনার্জির সূত্র ওরা বের করে দেয়, E = h মিউ, ঠিক আছে। এই মিউ হচ্ছে গিয়ে ফ্রিকোয়েন্সি এক্সপ্রেস করে, আর এইচ হচ্ছে গিয়ে কার কনস্ট্যান্ট বলো, তুমি জানো? ঠিক আছে, প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট। ফ্রিকোয়েন্সি অফ ফোটন। সো এগুলো এত গুরুত্বপূর্ণ কিছু না, এমনি ছোটখাটো এমসিকিউ আসবে। এই যে এইটুকু তুলে নাও, তারপরে আমরা হচ্ছে পরেরটায় যাচ্ছি। পজ দাও। নেক্সট টপিক হলো লাইট ইয়ার। বলো, লাইট ইয়ার এটা কিসের ইউনিট? লাইট ইয়ার এটা কি? ডিস্টেন্স নাকি? অনেকে ভাবে আবার টাইম। ইয়ার মানে টাইম। লাইট ইয়ার কিন্তু কোনো টাইমের ইউনিট না। এটা কিসের ইউনিট? এটা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, এটা পরীক্ষায় আসছে অনেকবার। এটা হলো ইউনিট অফ আ ডিস্টেন্স। লাইট ইয়ার দিয়ে কিসের ডিস্টেন্স মাপা হয়? একটা গ্রহ থেকে আরেকটা গ্রহের দূরত্ব মাপা যায় লাইট ইয়ার দিয়ে, ঠিক আছে। যে দুইটা গ্রহের মধ্যে ডিস্টেন্স কত, বা এই গ্যালাক্সি থেকে আরেক গ্যালাক্সির ডিস্টেন্স কত। তো এখন 1 লাইট ইয়ার সমান কি? 1 লাইট ইয়ার বলতে বোঝায় যে এক বছরে আলো কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করতে পারে। তো এক বছরে আলো কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করবে সেটা আমরা কিভাবে বের করব? লাইটের ভেলোসিটি কত? s = v × t। তো লাইটের ভেলোসিটি v হয় না, লাইটের ভেলোসিটি হচ্ছে c হয়। এখন আবার অনেকে বলবে স্যার c দিয়ে তো গ্যাসের একটা কি জানি আরএমএস ভেলোসিটি ছিল, ওইটার এটা বহুত পার্থক্য, ঠিক আছে। ওই c ac এক না, তাহলে v দিয়ে ভলিউম, v দিয়ে ভেলোসিটি, এসব আবার ভুলাইও না, ঠিক আছে। এই c হচ্ছে কি লাইটের ভেলোসিটি বোঝায়। তো লাইটের ভেলোসিটি তোমরা ছোটবেলায় দেখে আসছো 3 × 10⁸, এখন ওইটাই আছে, সমস্যা নেই। আর টাইম হচ্ছে কি এক বছর। এক বছর সমান কত দিন? 365 দিন। 365 ইন্টু প্রতিদিনে হচ্ছে গিয়ে 86,400 করে সেকেন্ড হয়। যেটা করলে যা আসবে সেটা হলো 1 লাইট ইয়ার। তো এটা দিয়ে আসে হচ্ছে গিয়ে 9.46 ইন্টু 10⁻15 মিটার আসছিল তোমাদের। এটা হচ্ছে গিয়ে 1 লাইট ইয়ারের আর কি ভ্যালু।
তো এটাকে যদি কিলোমিটারে নেওয়া হয় তাহলে উত্তর হবে 9.46 ইন্টু 10⁻12 কিলোমিটার। ঠিক আছে, এটা অনেক বড় একটা ইউনিট। তারপরে যেটা সেটা হলো পয়েন্টিং ভেক্টর। একটু পজ দাও। এই যে এই জিনিসটা পয়েন্টিং ভেক্টর, এটা মানে কোনো স্পেশাল ভেক্টর না, এটা হলো জন পয়েন্টিং নামের একজন লোক, তার নামানুসারে এই জিনিসটা হয়েছে পয়েন্টিং ভেক্টর। অনেকে ভাবে পয়েন্টিং মানে হচ্ছে পয়েন্ট করা, এটা POIN না, POYN। ঠিক আছে, এটা কিন্তু একজনের নাম পয়েন্টিং ভেক্টর। তো এটার জন্য তোমাদের একটা চ্যাপ্টার পড়তে হবে যেটা আবার শর্ট সিলেবাসে নাই, ওই জিনিসটুকুর একটু বেসিক থাকলে ভালো হতো, সেটা হলো ম্যাগনেটিজম। তো যাই হোক, ওই জিনিসটা যেহেতু নাই তাহলে আপাতত মুখস্থই করে রাখো যে ইলেকট্রিক ওয়েভ আর ম্যাগনেটিক ওয়েভ পরস্পর হচ্ছে গিয়ে 90 ডিগ্রিতে যদি থাকে, এই যে এরা যদি 90 ডিগ্রিতে থাকে তাহলে এরা যেই সারফেসে আছে সেই সারফেসের সাথে 90 ডিগ্রিতে আরেকটা সারফেস আছে 3 ডাইমেনশনালে। তো এরা দুইজন যদি একসাথে মুভ করতে থাকে তাহলে ধরো এই দিক দিয়ে একটা ইলেকট্রিক ওয়েভ যাচ্ছে আর এদিক দিয়ে ম্যাগনেটিক ওয়েভ যাচ্ছে, তাহলে এই সারফেসের উপরের দিকে পারপেন্ডিকুলার দিকে যে তোমার এনার্জি প্রতি 1 মিটার স্কয়ার দিয়ে পাস করবে সেটার নাম দিয়েছে পয়েন্টিং ভেক্টর। তো বলো তো দুইটা ভেক্টরের সাথে পারপেন্ডিকুলারে থাকার জন্য কি করতে হয়? ক্রস, যে এটা থেকে আরেকটার দিকে ক্রস আসলেই না উপরের দিকে যাবে, তাই না? তো তাহলে আমরা এখানে বলতে পারি যে ই আর এই বি বা এই যেটাই হোক না কেন সেটা যদি ক্রস করি তাহলে আমরা পয়েন্টিং ভেক্টরটা পাবো। ঠিক আছে, এটা এবং এটাকে ক্রস করলে পয়েন্টিং ভেক্টর পাওয়া যাবে। বুঝা যাচ্ছে ব্যাপারটা? হ্যাঁ, তো এটার ডেফিনেশনটা বেশ গুরুত্বপূর্ণ। তো পয়েন্টিং ভেক্টরকে যদি আমরা এস দিয়ে প্রকাশ করি, এস হচ্ছে কি, এস এর ইউনিটটা কি হবে? এটা হলো এনার্জি পার মিটার স্কয়ার। এনার্জি যাবে পার মিটার স্কয়ারে এরিয়ার মধ্যে দিয়ে। এনার্জির ইউনিট কি? এনার্জির ইউনিট জুল, কিন্তু এখানে আর কি দেওয়া হয়েছে ওয়াট হিসেবে, এই এনার্জিটাকে ওয়াট হিসেবে দিতে হয়, তাহলে এটার ইউনিট হবে ওয়াট পার মিটার স্কয়ার। এটা ইউনিটটা গুরুত্বপূর্ণ। আর এস যদি প্রকাশ করা হয় এটাকে হবে হচ্ছে ই ক্রস বি, কিন্তু এটা কোন মিডিয়ামের মধ্যে দিয়ে যাচ্ছে সেটার জন্য, ওই মিডিয়ামের জন্য এটা হচ্ছে গিয়ে একটা কনস্ট্যান্ট আসবে। তো এইখানে এটা হলো গিয়ে আর কি এস এর ইউনিট। সো এই হলো আমাদের পয়েন্টিং ভেক্টরের কথাবার্তা। তো এখন এইটাকে যেটা আর কি আসে যে তুমি যদি এটা থেকে আরেকটু এটাকে সুন্দর করা যায়, যে এই জিনিসটা তোমাদের সিলেবাসে নাই, শর্ট সিলেবাসে বি বাই ইটা সমান যদি এইচ বলা হয় তাহলে এস আসে হচ্ছে গিয়ে ই ক্রস এইচ। তার মানে এস এর জন্য এই দুইটা সম্পর্কই সঠিক। তো এটা কেন দেখানো হলো? এমসিকিউ তে দিতে পারে which one is right for pointing vector, that's why এখানে এই দোনোটা বলা হলো। আর এছাড়া এটা তোমাদের সিলেবাসে নাই, এই জিনিসটা আসা উচিত না যে বি বাই ইটা সমান এইচ, হেনরিতে এটাকে কনভার্ট করার জিনিসটা নাই। ঠিক আছে, পজ। নেক্সট টপিক হলো ওয়েভ ফ্রন্ট বা তরঙ্গ মুখ। তরঙ্গ, ওয়েভের বাংলাটা অনেক সুন্দর, তরঙ্গ। ঠিক আছে, এটার মানে কি? ধরো তুমি পানির মধ্যে একটা ইট মারলা, ইট মারার পরে কি হয়? এভাবে গোল গোল হয়ে চারদিকে ছড়ায়, এটা খেয়াল করছো? এরকম গোল গোল হয়ে যে ছড়ায়, তুমি এই গোল্লাটা দেখতেছো, গোল্লাটা অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্যালি কি একটা সার্কেল। সার্কেল মানে কি? লোকাস বা সঞ্চারপথের মাধ্যমে এটা ক্রিয়েট হয়েছে। এটা কিভাবে হয়েছে? তুমি যখন এখানে পড়ছে জিনিসটা, ইটটা যখন এখানে পড়ছে, এখানে চারদিকে ওয়েভ ক্রিয়েট হয়েছে, তাই তো? এদিকে একটা গেছে, এদিকে একটা গেছে, এখানে একটা গেছে, এখানে একটা গেছে, এভাবে অনেকগুলো ওয়েভ ক্রিয়েট হয়েছে। এখন এর মধ্যে ওয়েভগুলোর মধ্যে যেগুলা সেম ফেজে যে যে জায়গায় মিট করছে সেই জায়গাগুলোতে তোমার এই লোকাসগুলো ক্রিয়েট হয়ে যায়। ঠিক আছে, যখন একই দশা বা সেম ফেজে যখন তারা আর কি মিট করে বা সেম ফেজের যে ওয়েভগুলো আছে তাদেরকে কানেক্ট করলে যে লাইনগুলো পাওয়া যায় সেগুলো আমাদের চোখে এসে ধরা দেয়। ঠিক আছে, তো the locus of the particle of same phase on a wave is called wavefront. তো তাইলে এই ওয়েভফ্রন্ট গুলো আমরা যে গোল্লাগুলো দেখতেছি এখানে প্রত্যেকটা সেম ফেজে আছে, তাদেরকে এভাবে কানেক্টেড মানে করে আমাদের চোখে এসে এগুলো আর কি ধরা দিচ্ছে। তো এই যে এখানে এই গোল্লাটা, এগুলো হচ্ছে কি ওয়েভফ্রন্ট। ঠিক আছে, পজ দাও। হ্যাঁ বলো, কোথায় বোঝা নাই? যদি এইভাবে যায়, এখানে সেম ফেজ বলতে আমরা কি বুঝি? ধরো এই যে এইভাবে ঘুরে এসে আবার এখান থেকে যাত্রা শুরু করে, তাই তো? তো এখানে কত হবে? 0, তারপরে 360 ডিগ্রি, 4 পাই, 8 পাই। বলা যায় যে এরা সবাই সেম ফেজে আছে যদি অ্যাঙ্গেলটা এতটুকুন হয়, যে এইভাবে ঘুরে এসে আবার এখান দিয়ে যে যাচ্ছে, একই জিনিস রিপিট হচ্ছে না? তো তাহলে এইরকম কেসগুলোতে যারা যারা পড়বে তারা হচ্ছে সেম ফেজে আছে। তো খেয়াল করে দেখি যে এখান থেকে তুমি এখানে শুরু করছো, ঘুরে এসে আবার এইখানে আসছো, একই জায়গা দিয়ে যে যাচ্ছ, এই
এই ওয়েভটার মধ্যে এই পয়েন্টগুলো হচ্ছে গিয়ে একই ফেজে আছে বলা যায়, ঠিক আছে। এদেরকে কানেক্ট করলে যে লাইনটা পাবা সেটাই হচ্ছে গিয়ে তোমার ওয়েভ ফ্রন্ট হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে ওয়েভ ফ্রন্ট দুই প্রকার, একটা হচ্ছে স্ফেরিক্যাল আর একটা হচ্ছে প্যারালাল টু প্লেন। ওয়েভ ফ্রন্ট হলো দুই প্রকারের। তরঙ্গমুখ দুই প্রকারের, একটা হলো স্ফেরিক্যাল। স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্ট কোনটা বলতো? পানির মধ্যে যেটা ক্রিয়েট হয় ইট মারলে সেটা। আর প্যারালাল টু প্লেন এটা হচ্ছে গিয়ে তুমি দেখবা যে দড়ি নিয়ে এরকম করলে মনে হবে যে একই জিনিস বারবার উঠতেছে নামতেছে, ওই ওয়েভটা হচ্ছে গিয়ে তোমার এটা। তো এখন লাইট কোনটা আকারে যাবে, প্রশ্ন হলো সেটা। তো এটা বোঝার আগে আমাদেরকে আরো কিছু জিনিস বুঝে আসতে হবে, সেটা হলো পাথ ডিফারেন্স এন্ড ফেজ ডিফারেন্স। এটা 9 10 এ ছিল। বলো পাথ ডিফারেন্স আর ফেজ ডিফারেন্স বলতে তুমি কি বুঝো, পজ দাও। পাথ ডিফারেন্স আর ফেজ ডিফারেন্স এর মধ্যে সম্পর্ক কি? এট ফার্স্ট বুঝতে হবে পাথ ডিফারেন্স বলতে কি বোঝায়। পাথ ডিফারেন্স বলতে বোঝায় যে ও কতটুকু আগায়েছে, আর ফেজ ডিফারেন্স বলতে বোঝায় যে ও কত অ্যাঙ্গেলে আগায়েছে, মানে চেঞ্জ, অ্যাঙ্গেলের চেঞ্জটা যেটা সেটাকে বলা হবে ফেজ ডিফারেন্স। তোমরা এটা পড়ে আসছো a sin omega t প্লাস ডেল্টা, ওখানে ডেল্টা ছিল ফেজ, মনে আছে না গেছে আউট। আর পাথ ডিফারেন্স হচ্ছে গিয়ে তোমার কতটুকু ডিসটেন্স ট্রাভেল করলো। তো এখন খেয়াল করে দেখি যে এইখান থেকে যদি ও এইখানে আসে তাহলে ওর এই জিনিসটাই এই ফেজেই আবার ও রিটার্ন করতেছে, বুঝতে পেরেছো? এই জিনিসটাই কি আবার রিপিট হচ্ছে না এখানে এসে? তাহলে এখানেও কতটুকু ঘুরছে অ্যাকচুয়ালি বলো তো? এখানে 360 বা 2 পাই, মানে এটা যদি 0 ধরি এটাকে ধরতে হবে 2 পাই সাইন ওয়েভ অনুযায়ী, মনে আছে তো? আচ্ছা, তাহলে দেখো এখানে 0 থেকে 2 পাই পরিমাণ ওর ফেজ ডিফারেন্স হইছে, আর ওর পাথের ডিফারেন্স কত হইছে? একটা ওয়েভলেংথ। একটা ওয়েভলেংথ কভার করতে গিয়ে ওর ফেজ কভার হয়ে গেছে 2 পাই পর্যন্ত, বুঝতে পারছো? তাহলে আমরা বলতে পারি যে ল্যামডা, পাথ ডিফারেন্স যদি ল্যামডা হয়, ল্যামডা বলতে একটা বোঝাচ্ছে, ল্যামডা হলে ফেজ ডিফারেন্স হয়ে যাবে 2 পাই, বুঝেছো? তাহলে পাথ ডিফারেন্স যদি 1 হয় তাহলে ফেজ ডিফারেন্স হবে 2 পাই বাই ল্যামডা। এখন পাথ ডিফারেন্স তো আর তোমার এই পুরোপুরি একটা ওয়েভলেংথ নাও এসে অর্ধেক আসতে পারে, তার 4 ভাগের 1 ভাগ আসতে পারে। সেটা আসলে এই রেডিয়ানে ফেজ ডিফারেন্সটা কতটুকু হবে সেটা জানার জন্য আমাদের আর কি ফর্মুলা বের করতেছি। তো এখানে তাহলে পাথ ডিফারেন্স যদি x হয় তাহলে ফেজ ডিফারেন্সটা কত হবে? তাহলে ফেজ ডিফারেন্সটাকে আমরা যদি ডেল্টা দিয়ে প্রকাশ করি, ফেজ ডিফারেন্স ডিফারেন্স হবে হচ্ছে গিয়ে 2 পাই বাই x, 2 পাই x ইনটু 2 পাই x বাই ল্যামডা, এটা হবে তো, তাই না? তো তাহলে এই জিনিসটাকে ফেজ ডিফারেন্সটাকে তখন প্রকাশ করা হয় হচ্ছে কি এই ডেল্টাটা দিয়ে। এই ডেল্টাটাই কিন্তু তোমরা পড়ে আসছো কোথায় বলো তো? ওই যে এই সিম্পল হারমোনিক মোশনে। তো তাহলে এইখানে এই ডেল্টা সমান 2 পাই x বাই ল্যামডা, এটাকে আবার এভাবেও বলা যায় যে ডেল্টা সমান 2 পাই বাই ল্যামডা ইনটু x। এখানে x টা কি ছিল? পাথ ডিফারেন্স, আর এটা ছিল ফেজ ডিফারেন্স। সুতরাং আমরা বলতে পারি যে ফেজ ডিফারেন্স সমান 2 পাই বাই ল্যামডা ইনটু পাথ ডিফারেন্স, বুঝেছো? এটা একটা ফর্মুলা, এই ফর্মুলা আমাদের অনেক জায়গায় অনেক কাজে লাগবে, বুঝছো? আচ্ছা দেখো, পাথ ডিফারেন্স বলে দিচ্ছে 3 পাই বাই 4, ফেজ ডিফারেন্স কত? পাথ ডিফারেন্স জিনিসটা কি ছিল আমাদের? x। তাহলে আমরা এখানে বলতে পারি যে ডেল্টা সমান 2 পাই বাই ল্যামডা ইনটু x। x মানে কি? 3 পাই বাই 4। এখানে 3 পাই বাই 4 বসায় দিলে যা আসবে সেটাই উত্তর। আচ্ছা, এই প্রশ্নটা মনে হয় একটু ভুল ছিল, এখানে 3 ল্যামডা বাই 4 ছিল। হ্যাঁ, 3 ল্যামডা বাই 4 হবে। যদি 3 ল্যামডা বাই 4 হয় তাহলে তোমার ফেজ ডিফারেন্স আসবে হচ্ছে 6 পাই বাই 4 বা 3 পাই বাই 2, ঠিক আছে? এই হলো প্রশ্ন। আবার ফেজ ডিফারেন্স যদি পাই হয় তাহলে পাথ ডিফারেন্স কত? তাহলে আমরা বলতে পারি যে পাই সমান 2 পাই বাই ল্যামডা ইনটু পাথ ডিফারেন্স মানে x। তাহলে এখানে পাই পাই কেটে গেলে উত্তর আসবে হচ্ছে গিয়ে ল্যামডা বাই 2। এটা আসলে অঙ্ক না করেও বোঝা যায়, তাই না? এই যে এখান থেকে এই পর্যন্ত আসছে,
এটা হচ্ছে ল্যামডা। এখানে তোমার ফেজ ডিফারেন্স 0 থেকে 2 পাই হয়েছে, তাহলে পাইতে গেলে কতটুকু হইতো? এটার অর্ধেক হইতো। এটা না করেও বোঝা যায়। এটা এমসিকিউর জন্য মোটামুটি বেশ গুরুত্বপূর্ণ একটা ঘটনা। এখন তোমরা 19 এ তো রিফ্র্যাকশন পড়ে আসছো নাকি? হ্যাঁ, যদি রিফ্র্যাকশন পড়ে আসো তাহলে পরের টপিকটুকু তোমাদের আগে থেকেই জানা আছে। তো দেখি সেটা কি। রিফ্র্যাকশনের কিছু ফর্মুলা ছিল। একটা মিডিয়াম থেকে আরেকটা মিডিয়ামে ঢুকবে, তাই তো? এখানে হচ্ছে গিয়ে এ বি, এটা বি বাই এটা এ, সি এ বাই সি বি, ফ্রিকোয়েন্সি এফ এ বাই এফ বি। এটা কি 9 এ পড়ে আসছো না এই সবগুলো ঘটনা? হ্যাঁ ঠিক আছে। এটা দিয়ে কিছু ম্যাথ আছে, সেগুলো আমি পড়ো নাই। হ্যাঁ, তাহলে এটা মানে কি দেখো, এখানে একটা মিডিয়াম আছে, মিডিয়ামের ডেনসিটি হচ্ছে গিয়ে এ, এখান থেকে যদি বি মিডিয়ামে আর কি ঢুকে, দুইটা মিডিয়াম আলাদা আলাদা, তাইলে তো আলো একটু বেঁকে যাবে। বেঁকে গেলে তোমার এই ডেটাগুলো দেয়া থাকবে যে এ মিডিয়ামে লাইটের ভেলোসিটি কত, বি তে কত, এতে ফ্রিকোয়েন্সি কত, বি তে ফ্রিকোয়েন্সি কত। তাহলে এ থেকে যদি বি তে ঢুকে এ বাই বি, এ বাই বি, শুধুমাত্র এই যে এইটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ক্ষেত্রে বি বাই এ হবে, আর সবগুলোর ক্ষেত্রে এ বাই বি হবে। এটা মনে রাখলেই কাজ চলে যাবে। ঠিক আছে, একটু বস। আচ্ছা, আরো একটা অ্যাড করো, সি ইকুয়ালস টু এফ ল্যামডা, যেহেতু তাহলে এখানে ল্যামডা এ বাই ল্যামডা বি দেয়া যায়। তো তাহলে ধরো তোমার ল্যামডা এ যে কোনো একটা মিডিয়ামের ওয়েভলেংথ দিয়ে দিবে, আর একটা থেকে আরেকটা, একটা রেসপেক্টে আরেকটার যে রেশিওটা সে বা ইন্ডেক্সটা সেটা দিয়ে দিবে। তোমাকে আরেকটার ওয়েভলেংথ বা অন্য যে কোনো কিছু যদি বের করতে বলে তুমি পারবা না। ইভেন এখানে যদি তোমার না, এটাই ঠিক আছে। তো এখন এখান থেকে তুমি এটা এই সূত্র ইউজ করলে ডিরেক্ট এসে করবে। এগুলা কিন্তু পরবর্তী টপিকগুলো লাগবে দেখে একটু বলে নেয়া, ঠিক আছে? এবারে পজ দাও। সবাই তো কক্সবাজারে গেছো তাই না? কক্সবাজারে দেখছো মাঝে মধ্যে একটা ওয়েভ আসতেছে, পিছন থেকে আরো একটা ওয়েভ আসলো, দুইটা মিলে অনেক বড় একটা ওয়েভ হয়ে যাচ্ছে। খেয়াল করছো? আচ্ছা, আবার আরেকটা জিনিস দেখছো, একটা ওয়েভ আসতেছে, পিছন থেকে আরেকটা ওয়েভ আসলো, দুইটা মিলে আবার জিরো হয়ে গেছে। এটাও তো খেয়াল করছো? এই জিনিসটা কি তোমার মাথায় প্রশ্ন আসছে যে কেন এমন হলো, যে প্রথম কেসে দুইটা বড় হয়ে গেছে, আর দ্বিতীয় কেসে যে একটার উপর আরেকটা সুপার ইম্পোজ হয়েছে কিন্তু নেমে গেছে? কারণটা কি? এটার রিজন হলো যে সেম ফেজ আর অপোজিট ফেজ। ওয়েভ যে আসতেছে, ওয়েভটা একটা ফেজ মেইনটেইন করেই তো আসতেছে। যখন তারা সুপার ইম্পোজ হয়েছে, সুপার ইম্পোজ হওয়ার টাইমে ধরো প্রথমটা ছিল এইভাবে, দ্বিতীয় এটার সাথে এইটা এই সেম ফেজেই অ্যাড হয়ে গেল। ধরো এটা ছিল 5 আর এটা ছিল 3, তাহলে এই দুইটা মিলে তুমি 8 এর একটা বড় ওয়েভ পাবা। ঠিক আছে, রেজাল্টেন্ট ওয়েভ। আর ধরো প্রথম ওয়েভটা ছিল এইভাবে 5 এর, কিন্তু দ্বিতীয় ওয়েভটা ছিল এইরকম ফেজে। ঠিক আছে, তখন দুইটা রেজাল্টেন্ট যেটা হবে সেটা হচ্ছে কি একটা থেকে আরেকটা বিয়োগ হয়ে 2 হবে। তা ধরো এটা যদি তখন একই সেম ম্যাগনিটিউডেরই থাকে কিন্তু ফেজ অপোজিট হয়, তাহলে এখানে কোনো ওয়েভ আর ক্রিয়েট হয় না। তো এটা আমরা আর কি রিয়েল লাইফে দেখছি, কিন্তু কারো কারো মাথায় আসছে কেন হয়েছে, কারো মাথায় আসছে যে কেন হয়নি। তাহলে সেম ফেজে যদি হয়, একটার উপর আরেকটা ইম্পোজ হয়, তাহলে এগুলাকে বলা হয় হচ্ছে কি কনস্ট্রাকটিভ ঘটনা। আর যদি অপোজিট ফেজে হয় তাহলে এটাকে বলা হয় ডিস্ট্রাকটিভ ঘটনা। একটা আরেকটাকে ডিস্ট্রয় করে দেয়। কনস্ট্রাকটিভ, আচ্ছা বলে কনস্ট্রাকটিভ, ঠিক আছে। সো এখন এইটার পরে এইগুলো আমাদের এই সুপার ইম্পোজিশন। ঠিক আছে, এরপরের দিন আমরা হচ্ছে যেটা পড়বো সেগুলোর ক্ষেত্রে এই সব কিছু লাগবে। আজকে যা যা বলতেছি এগুলা কিন্তু জাস্ট এবিসিডি। তোমার কাছে মনে হয় অনেক সোজা লাগতেছে না, কারণ এগুলো এবিসিডি, এই জন্য সোজা লাগতেছে। তারপরে যে টপিকটা সেটা হলো কোহেরেন্ট সোর্স। এটা 9 এ পড়ছো না, এটা বাদ দিছো। এটার বাংলাটা হেভি সুন্দর। এটার বাংলা হলো সুসংগত উৎস। কোহেরেন্ট সোর্স অফ লাইট। কোহেরেন্ট সোর্স বলতে কি বোঝায়, বা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা 2 মার্কের বা 1 মার্কের প্রশ্ন, যে এইখানে কোহেরেন্ট সোর্স কাদেরকে বলা হবে? ওয়েভ originated from two different surface একটু পজ দাও, একটু লিখা নেই তারপরে প্লে দাও। তো দুইটা ডিফারেন্ট সোর্স থেকে দুইটা ওয়েভ ক্রিয়েট হলো, কিন্তু তাদের ফেজ যদি সেম হয় এবং তাদের ওয়েভলেংথ যদি সেম থাকে,
তখন ওই সোর্স গুলাকে বলা হবে কোহেরেন্ট সোর্স অফ লাইট। তাহলে এই রুমে 3টা লাইট আছে, এই 3টা লাইট কি কোহেরেন্ট সোর্স হবে কখনো? কখনোই হবে না, কারণ এই কোহেরেন্ট সোর্স এইভাবে তৈরি করা পসিবল না। এদের ওয়েভলেংথ এবং ফেজ কখনোই একসাথে মিলানো খুবই ডিফিকাল্ট ওয়ার্ক। 99.99999% কেসে এটা আর কি সেম হবে বলে, মানে দুইটা জিনিস একসাথে সেম হবে এটা অসম্ভব ব্যাপার। অনেকগুলা তুমি যদি চালাও এক্সপেরিমেন্ট তাইলে হয়তো একটা হবে। তো এখন তাহলে এই হাইগেন নামের যে লোকটা, সে যে এই ওয়েভ থিওরি গুলা দিছে, সে কোহেরেন্ট সোর্স ইউজ করে এই জিনিসগুলা দিছে। তো এখন সে কোহেরেন্ট সোর্সটা কিভাবে তৈরি করছিল বলতো? সে যে কোহেরেন্ট সোর্স তৈরি করছিল, মানে তুমি আসলে অবাক হয়ে যাবা যে সে কিভাবে এটা করছিল, এত সুন্দরভাবে করছিল। বলতো, তুমি কি বলতে পারো সে কোহেরেন্ট সোর্স কিভাবে তৈরি করছে? সে ফার্স্ট অফ অল এখানে একটা সোর্স ইউজ করছে। সোর্স হিসেবে আমি ধরে নিলাম মোমবাতি। তো এখান দিয়ে সে একটা স্লিট দিছে, তাহলে এখান থেকে ওয়েভ যাবে, একটাই ওয়েভ ঢুকতে পারবে ধরে নিলাম। যদি ওয়েভ ঢুকে এখন এখান থেকে এইটা গেল, এখন এখানে তো কিছু পরিমাণ জায়গা আলোকিত হবে একটু দূরে, তো এই দূরে এই জায়গাতে সে 2টা স্লিট করে দিছে। যার ফলে কি হয়েছে, এই যে এটা এখন মাদার ওয়েভ, এটার যে বাচ্চাগুলো আসবে সেগুলোর ওয়েভলেংথ তো সেম হবে এটার মতোই, এবং সেগুলোর ফেজ ডিফারেন্সটাও সেমই হবে। এইভাবে সে আর কি কোহেরেন্ট সোর্স ক্রিয়েট করছে। তো তোমাদেরকে আর কি কোহেরেন্ট সোর্স এইভাবেই ক্রিয়েট করতে হয় যে একটা সোর্স থেকে 2টা সোর্স বের করে, তাহলে যেটা হবে এইটার ওয়েভলেংথ এবং ফেজ যা থাকবে এখানেও ফেজ ডিফারেন্স এবং ওয়েভলেংথ একই আসবে। বুঝতে পারছো? আচ্ছা, ওর আর কি যেটা ঘটনা ছিল, হাইগেন যে প্রিন্সিপাল বলছিল যে কোন একটা হোমোজেনাস মিডিয়ামের মধ্য দিয়ে কোন একটা ওয়েভ ফ্রন্টের প্রত্যেকটা পয়েন্ট পরবর্তী মানে এটা কি বলছে বুঝো। ধরো এইখানে সোর্স আছে, এই সোর্স একটা ওয়েভ ফ্রন্ট ক্রিয়েট করছে, ধরো এইখান থেকে অনেকগুলা ওয়েভ গেছে এই এই তো এদের মধ্যে তুমি এইভাবে কানেক্ট করে একটা ওয়েভ ফ্রন্ট পাইছো। এখন এই ওয়েভ ফ্রন্ট থেকে সামনের দিকেও আবার অনেকগুলা মানে এই ওয়েভ ফ্রন্টটা নিজে আবার একটা সেকেন্ডারি মিডিয়াম হিসেবে কাজ করবে। সেকেন্ডারি মিডিয়াম বা সেকেন্ডারি সোর্স আর কি বলতে পারো, মানে এইখান থেকে যতগুলা বের হবে সবগুলা একই টাইপের জিনিস বের হবে, বাচ্চা কাচ্চা। তো এটাই আমরা হচ্ছে কি একটু আগে ওর যে থিওরিটা বের করছিলাম সেখানে এটাই হয়েছে যে একটা লাইট আসছে, এখান থেকে একটা স্লিট দিয়ে যে আলোগুলা বের হয়েছে এগুলো সবগুলা সেম আছে। এখন এটার যে বাচ্চা কাচ্চা বের হবে সবাই ওর মতনই হবে, ঠিক আছে? বাচ্চা কাচ্চাগুলো সবাই একই হবে। তো এখানে যেটা বলা হয়েছে যে এখানে যতগুলা আসছে প্রত্যেকে এক একটা নিজস্ব ইন্ডিভিজুয়াল পরবর্তী যে ওয়েভ ফ্রন্টটা আসবে সেটার জন্য এরা সবাই একজন এক একটা সোর্স হিসেবে কাজ করবে আর কি, এরকম আর কি ঘটনা বলা হয়েছে। তো এখানে হাইগেনের এই প্রিন্সিপালটা আবার পরীক্ষায় এসে পড়ে। এই প্রিন্সিপালটার উপরে বেস করে ও আর কি লাইটের ইন্টারফারেন্স এক্সপ্রেস করছে। কিভাবে? নর্মালি ওই সমুদ্রের ঢেউয়ের মতোই লাইটের ক্ষেত্রেও এই জিনিসটা ঘটে যে ইন্টারফারেন্স ঘটবে। লাইটকে ও বলছে যে ওয়েভ আকারে আসে, তাই তো? লাইট যদি ওয়েভ আকারে আসে তাহলে এখানে অবশ্যই একটা কোহেরেন্ট সোর্স আগে ক্রিয়েট করতে হবে। এই কোহেরেন্ট সোর্সের মধ্য দিয়ে যখন লাইট আসবে, ধরো এখান দিয়ে আলো আসলো, এই আলো এখান থেকে গিয়ে এইভাবে বের হইছে, আবার এইখানে বের হইছে। এখন এখান থেকে কি লাইট গুলা শুধু সোজাই আসবে? ওয়েভ গুলা সোজা তো আর আসবে না, বিভিন্ন দিকে বাঁকবে, তাই না? বিভিন্ন দিকে বাঁকলে এখানে যদি তুমি একটা স্ক্রিন রাখো, এটার উপরে দেখা যাবে যে এইখানের আলোগুলা ইন্টারফারেন্স ঘটবে। ইন্টারফারেন্স ঘটলে এখানে শ্যাডোটা কেমন হবে প্রশ্ন হলো সেটা। এখানে ইন্টারফারেন্স 2 টাইপের হতে পারে, ডিস্ট্রাকটিভ আর কনস্ট্রাকটিভ। তুমি তো দেখছো। তো এই ডিস্ট্রাকটিভ হয়ে গেলে সেই জায়গাটুকু অন্ধকার হয়ে যাবে, আর কনস্ট্রাকটিভ হয়ে গেলে সেই জায়গাটুকু খুবই বেশি উজ্জ্বল ব্রাইট হয়ে যাবে। এটাই হচ্ছে কি ওর ইন্টারফারেন্সের ঘটনা। না, অন্য সোর্স থেকে তো আসতেছে না, এই সোর্সটা থেকে এই 2টা কোহেরেন্ট সোর্সের মধ্যে দিয়ে যে লাইট গুলো আসতেছে সেগুলোর মধ্যেই তোমার ইন্টারফারেন্সটা ঘটানো সম্ভব। এইখানে কিন্তু ইন্টারফারেন্স হবে না। এই যে একই রুমের মধ্যে 2টা লাইট লাগাই দিছো, ইন্টারফারেন্সটা তোমার চোখে ধরা পড়বে না। ইন্টারফারেন্স ধরা পড়ার জন্য তোমাকে কোহেরেন্ট সোর্স থেকে ক্রিয়েটেড লাইট নিয়ে হিসাব করতে হবে। তখন হচ্ছে গিয়ে তোমার এগুলা একটার উপর আরেকটা যদি ইন্টারফারেন্স ঘটে তখন ডিস্ট্রাকটিভ এবং কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স তুমি পাবা। সেটা নিয়ে আমরা এর পরের দিন আলোচনা করবো যে কিভাবে ঘটনা ঘটে। স্টপ দিয়ে দাও।